রয়্যাল এনফিল্ড এই নামটার সাথে একটা ব্যাপার খুব বেশি যায়। কি জানেন ব্যাপারটা হলো খুব স্লো একটা স্পিডে ঢুক 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 আওয়াজ করতে করতে আসবে, অ্যান্ড এসেই হচ্ছে অ্যাকশন শুরু হবে, অথবা খুব একটা অ্যাকশন হবে অ্যান্ড অ্যাকশনে হিরো জিতবে, অ্যান্ড জিতে ঢাক 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 আওয়াজ করতে করতে দেন চলে যাবে, যেমনটা আমি এখন এই যে এখান থেকে রওনা হব। এই ব্যাপারটাই হচ্ছে আমরা রয়্যাল এনফিল্ডকে দেখে অভ্যস্ত হয়েছি বিভিন্ন রকম মুভিতে, কিন্তু বাস্তব লাইফে আসার পর ঢাকা সিটি বা বাংলাদেশের এই সাউন্ড পলিউশনের একটা ব্যাপারের মধ্যে এই বাইকের সাউন্ডই আমরা পাই না, অ্যান্ড ওইভাবে কেউ স্লো চালায় না। স্লো চালাইলে যে আসলে ভাবটা আসে না ব্যাপারটা তা না, আসে, কিন্তু ওইভাবে ওরকম স্লো তো কেউ চালায় না, ঢাক 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 না, এরকম চালায়। আর হিরো এসে হয় অ্যাকশন করে অথবা অ্যাকশন শেষ করে চালায় যায়। কিন্তু আমাদের দেশে বাস্তবে আমরা কি দেখি জানেন? এক জায়গায় যায় থামলেই একজন চাবি চায় বলে দোস্ত দে না একটু চালাই। তো আসলে ব্যাপারটা মুভির সাথে প্র্যাকটিক্যালি যাচ্ছে না, এই কারণে রয়্যাল এনফিল্ডের ওই ফিলটা হয়তো আমরা ওইভাবে পাচ্ছি না আসলে মুভিতে যেভাবে দেখে আমরা বড় হয়েছি, অ্যান্ড দেখে যে আমাদের যে ইটা আসছে, যে চাহিদাটা আসছে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান মুভিতেই তো আসলে বেশি দেখছি, অ্যান্ড ওইখানে স্পেশাল ইফেক্টে সাউন্ডটাকে এত সুন্দরভাবে দেখানো হয়, মনে হয় যে হার্লি ডেভিডসন ফেল, অ্যান্ড বাস্তবে তো আসলে আওয়াজটা ওইরকম শুনবেন না। এই জন্য রয়্যাল এনফিল্ডটা একরকম আমরা ভাবছিলাম, কিন্তু হাতে আসছে আরেক রকম, এরকমটা অনেক সময় মনে হয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই রয়্যাল এনফিল্ড বাইকটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল। আমি মোটামুটি এটার হান্টার তো নিজে কিনছি, ক্লাসিক বুলেট, মিটিওর সবগুলাই চালাইছি, অ্যান্ড আসলে এই বাইকটা বাংলাদেশের রাস্তার জন্য কতটুকু প্র্যাকটিক্যাল এই ব্যাপারটাই কথা বলবো। সবচেয়ে কমফোর্টেবল যদি বলেন বাংলাদেশের রাস্তার জন্য সেটা হচ্ছে হান্টার, অ্যান্ড এটারও সিট থেকে হ্যান্ডেল বারটা মোটামুটি বেশ দূরে, ট্যাঙ্কটা অনেক লম্বা, অনেকটা এক্সএস আর এর মতো, যে কারণে ধরতে একটু আনইজি লাগে। লং টাইম চালাইলে মনে হবে যে একটু গুজা হয়ে থাকতে হইতেছে, সামনে ঝুঁকে থাকতে হইতেছে। অ্যান্ড রেগুলার আমরা যে বাইকগুলো চালাই কমিউটার, ওগুলার তুলনায় এটার হ্যান্ডেলটাও একটু চওড়া, এ কারণে হাতটাও একটু ছড়ায় রাখতে হইতেছে। হ্যাঁ, হিরো একটা ভাব আসে, কিন্তু যদি মনে করেন যে আসলে কমফোর্টেবল একটা রাইড বা রেগুলার রাইডে ইউজ করবেন, তাহলে আমি বলবো সুজুকি, ইয়ামাহা বা হোন্ডার হর্নেট, সুজুকির জিক্সার অ্যান্ড ইয়ামাহার ফেজার সিরিজের কোনো বাইক যদি হয়, বা MT-15, এইগুলা এটার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল বাইক, কারণ বাইকগুলো লাইট ওয়েট। অ্যান্ড বলতে পারেন হ্যাঁ এইটার ওজন তো একটু বেশি স্টেবল থাকবে, এটার চেয়ে মোটামুটি N250-র ওজন খুব একটা এদিক সেদিক না। অ্যান্ড যদি ওজনের কথাই চিন্তা করেন, N250 কিনলে আপনি এটার চেয়ে বেশি মজা পাবেন, কারণ এটা ওজন অনুযায়ী এটার পাওয়ারটা আবার ওরকম না। এখন এটাই সিসি বেশি, কিন্তু কেন পাওয়ার ওরকম না? আসলে ব্যাপারটা এরকম হয়েছে, সিসি কিন্তু ট্রাকেরও অনেক বেশি, অ্যান্ড ট্রাক দেখবেন অনেক বড় বড় গাছ, অনেক ইট ক্যারি করে পাথর টাথর নিয়ে চলে আসতে পারবে, কিন্তু অন্যান্য কিছু বাস আছে অনেক হাই স্পিডে চলবে, কিন্তু এত ওয়েট তুলতে পারবে না। টর্ক বলে এটাকে, মানে উপরে ওঠার শক্তি। আমি যে 3 নাম্বার গিয়ারে এখানে যেমন উঠতেছি, ঠিক এরকম পাহাড়ে উঠে যেতে পারবো। এই ক্ষমতাটা এই বাইকের মধ্যে আছে ট্রাকের মতো। তো বাইক সেক্টরের এটাকে আপনি ট্রাক বলতে পারেন। এখন আপনাকে আগে বুঝতে হবে যে এই বাইকটা আপনি কেন কিনতেছেন। যদি এই পাওয়ারের মজা নিতে চান, যদি ভিনটেজ লুক নিতে চান, যদি ভিনটেজ একটা ফিল নিতে চান ক্লাসিক, তাহলে এই সমস্ত বাইক আপনার জন্য ঠিক আছে ভাই। এটা একটা ফিলের বাইক, এটা অবশ্যই প্রাইমারি বাইক হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য না। এটা আমি এই কয়দিন রাইড করে বুঝতে পারছি, কারণ এটার ইঞ্জিন বেশি গরম হবে। এটা অনেক পুরানা একটা টেকনোলজির ইঞ্জিন, এটার মধ্যে কোনো কুলিং সিস্টেম দেওয়া হয় নাই, সেটা অয়েল কুল বলেন বা লিকুইড কুল বলেন। অনেকে বলে যে এই বাইকটা লিকুইড কুল দিতে পারতো, ভাই এই বাইকটা লিকুইড কুলের জন্য বানায় নাই। এই বাইকটা যে জন্য বানাইছে, এই বাইকটা ওই দিকে হারে হারে ঠিক আছে। এখন যদি এটা আপনার পছন্দ হয়, এটা আপনি কিনতে পারেন, না হলে অ্যাভয়েড করেন। আরো অনেক চয়েস আছে এই দামের মধ্যে, এর চেয়ে কম সিসি, এর চেয়ে বেশি ফুয়েলে চলবে, এরকম অনেক বাইক বাংলাদেশের মার্কেটে আছে। ওইগুলা কিনেন ভাই, এটা কেনার আপনার দরকার নাই। এটা যদি কিনেন তাহলে আপনাকে ভারী একটা বাইক ক্যারি করতে হবে রেগুলার, অনেক ওজন, ঘুরাইতে গেলে কষ্ট পাবেন, তেল বেশি খাবে। ব্রেকিং পেছনেরটা অনেক ভালো, সামনেরটা যেটাই বলেন, আসলে ভারী বাইকের ব্রেকিং তো ভালো হবেই, কিন্তু ব্রেকিংটা বডির উপরে লাগবে, যেটা একটা নর্মালি অন্য বাইক আপনি অনেক ইজি থামায় ফেলতে পারবেন। ক্লাচ শক্ত, গিয়ার শিফটিং যদিও অনেক স্মুথ, বাট অন্যান্য বাইকের মতো অত আধুনিক না। মিটার ম্যানুয়াল না আছে এটার মধ্যে, RPM এর কাটা, চিন্তা করেন অনেক কিছু কম আছে, অনেক কিছু বেশি থেকেও আপনাকে সার্ভিস দিতে পারতেছে না, তাহলে হান্টার কেন চালাবেন? সিটটা একটু পেছনে, মনে হয় যে সিটটা একটু সামনে হলে ভালো হইতো। একটু পেছনে গিয়ে বসলে আরাম লাগে ঠিকই, আমি যদি এরকম পেছনে যাই, কিন্তু হ্যান্ডেল খুঁজে পাই না, এই হলো ব্যাপার। তবে ক্লাসিক আবার মজার,
কিছু প্রবলেম ক্লাসিকে নাই, কিন্তু ওই যে ক্লাসিক আবার একটু সাইজে বড়, অ্যান্ড ওটা নিয়ে আপনি একটু ঘুরাইতে টুরাইতে জ্যামে বিপদে পড়বেন। আর যারা এই বাইকটা রেগুলার চালাইতেছে, আমি তো জাস্ট রাইড করতে বের হই, রেগুলার চালাইতেছে তারা হিটিং ইস্যুটাও ইঞ্জিনের পাইতেছে। অ্যান্ড অনেকের নাকি সাইলেন্সারে লেগে পা উপরে, আসলে সাইলেন্সারে লেগে পা পুরার ব্যাপারটা ওইটার সাথে আমি একমত না, কারণ এটা রেগুলার চালাইলে এটা বুঝে যাওয়ার কথা যে সাইলেন্সারটা কোন জায়গায়। এটা যদি কেউ না বুঝে এটা তার ব্যর্থতা। অ্যান্ড হান্টারে তো তাও পাটা সুন্দরভাবে জ্যামের মধ্যে মুভ করা যায়, ক্লাসিকের মধ্যে তো পা রাখার জায়গাটা এমন এক জায়গায় দিচ্ছে যে মুভ করতে গেলেই আপনার পায়ে লাগবে বাম্পারের মতো। এটার মধ্যেও লাগে না যে তা না, লাগে, বাট তারপরেও আমার অভ্যাস হয়ে গেছে, একটু পা ছড়ায় মোটামুটি চালানো যায়। এরকম অনেক প্রতিবন্ধকতা আছে এই বাইকের মধ্যে। এই বাইকটা ফুলফিল প্র্যাকটিক্যাল না বাংলাদেশের জন্য। আর আমি দেখেন 3 নাম্বার গিয়ারে কি মজা করে চালাইতেছি। ঠিক আছে, আমি এমটি হইলে কিন্তু এইভাবে চালাইতাম না, 5 নাম্বার বা 6 নাম্বারে গিয়ারে দিয়ে 80-90 চালায় চলে যেতাম, আর আমি এখানে 40-এ চালাইতেছি, কারণ এটার ফিলটাই এরকম। ট্রাক দেখবেন রং রোডে চলতেছে তো চলতেছে ভারী জিনিস নিয়ে, ওর কোনো সমস্যা নাই, উপরে উঠতেছে নিচে নামতেছে কোনো সমস্যা নাই, ঠিক ওরকম এটা ট্রাকের মতো একটা রিদমে চলতে হবে। এটা নিয়ে ফুংপাং করার বাইক কিনা, কারণ এটার ওজন বেশি, এটা আপনি হঠাৎ করে মুভ করতে পারবেন না, অনেক রকম অনেক ঝামেলা আছে। অ্যান্ড এ বাইক নিয়ে আমি আরও রিভিউ করব, অবশ্যই আরও রিভিউ করব, বাট এখনও পর্যন্ত আমি এটাই বলতেছি, যারা হান্টার বা ক্লাসিক বা মিটিওর বা বুলেট কিনতে চাইতেছেন, অবশ্যই যদি মনে করেন একটা বাইকই আপনার, একটা বাইক দিয়ে সব করবেন, তাহলে আমি বলবো টিভিএস, হিরো, এদিকে ইয়ামাহা, সুজুকি, হোন্ডা বা অন্যান্য চাইনিজ যে বাইক আছে ওগুলা কিনেন, কিন্তু এটা কেনার দরকার নাই। কারণ এটা কিনলে আপনি প্রথম একমাত্র বাইক যদি এটা হয় আপনার, আপনি বিপদেই পড়বেন আমি বলবো। যাই হোক, hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. মর্নিং রাইডে বের হয়েছি, সময় কয়টা বাজে জানেন? 5:50, কারণ আমার বাইকের পেপার হয় নাই, তো একটু মর্নিং রাইড করতে ভালোই লাগতেছে। অ্যান্ড যেটা বুঝতেছে যে হেডলাইটের আলো এই বাইকের মোটামুটি ভালো, আমি কয়েকদিনের মধ্যে এলাকায় রাতে চালাইছি, তো হেডলাইটের আলো যথেষ্ট ভালো। অ্যান্ড 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে সুন্দর স্পিড উঠে, 3 নাম্বার গিয়ার পর্যন্ত ঢাকার রাস্তার জন্য যথেষ্ট। যদি আপনি জামার মতো এরকম 60 পর্যন্ত চালাতে চান, 3 নাম্বার গিয়ার যথেষ্ট। তবে আমি এখন একটু বেশি স্পিড তুলবো, আর একটু ফাস্ট গিয়ে দেখবো কেমন লাগে। আর কালকে রাতে এক বড় ভাইয়ের সাথে কথা হইতেছিলাম, বললাম যে ভাইয়া হান্টার তো অনেক ভারী, আমার খুব একটা প্র্যাকটিক্যাল লাগতেছে না। তো উনি আবার ক্লাসিক রাইডার, উনি অবশ্য অনেক হাইট, ওনার 6 ফিটের উপরে, উনি সেই বডি শডি। আমি বললাম ভাই আমি ছোটোখাটো একটা মানুষ, আমার যাচ্ছে না। বলতেছে না না, চালাইলে অভ্যাস হয়ে যাবে, তোমার ভালো লাগবে, সামনে তুমি চালাও, বাইক সেল করো না। আর আসলে ভালো লাগে না তা না, যেমন আমি রাতে কিন্তু এই বাইকটা নিয়ে কয়দিন বেরোচ্ছি, দিনে আমি যাই করি না করি, রাতে 12টা-1টার পরে বের হয়ে এলাকার রাস্তা দিয়ে একটু কিছু চক্কর টক্কর কাটি, আমার ভালো লাগে, শখটা পূরণ করি। যে আমি একটা রয়্যাল এনফিল্ড, একটা হান্টার চালাইতেছি, এই চলেন আর একটু ফাস্ট চালাই। দেখেন সবাই আমাকে, সব বাইক কিন্তু আমাকে ওভারটেক করে চলে যায়। এর মানে এই না যে আমি ওভারটেক করতে পারবো না, এই যে আমি চাইলেই পারবো, কিন্তু তখন ফিলটা চলে আসে কি নর্মাল একটা বাইকের ফিল চলে আসে। রয়্যাল এনফিল্ডের যে একটা রয়্যাল ভাব, ওইটা তখন আর থাকে না। রয়্যালিটিটা রয়্যাল ভাবটা আমার মনে হয় যে একটু আস্তে চালানোর মধ্যেই। চলেন জোরে চালাই, এই তো চলতেছে, তো সুন্দরে যে 80 উঠে গেছে। আর এখানে একটা ভাঙ্গা আছে, এখানেও সুন্দর চলে গেল। আচ্ছা, এটার সাসপেনশনও কিন্তু অত ভালো না। একটা হর্নেট, একটা জিক্সার, একটা এফজেড এর সাসপেনশনে যে মজাটা পাবেন, এটার সাসপেনশনে ওই মজাটাও পাবেন না। আমি দেখছি, বিশেষ করে এলাকার ভিতরে যখন চালাইছি, তখন ঘ্যাট করে উঠে একদম শেষ পর্যন্ত হিট করে, অত আরাম নাই ভাই। টাকা খরচ করে এটা কিনেন না আপনারা, যদি সেকেন্ডারি বাইক না হয়, একটা শখের বাইক আলাদা, এটা আপনি আলাদাভাবে রাখবেন। যেমন আমার এটা দেখেন একদম পরিষ্কার, হয়তো বৃষ্টি আসলে আমি এই বাইকটা বেরই করবো না, বের করলে আমি সাথে সাথে একদম ওয়াশে দিয়ে ধুয়ে ফুল পরিষ্কার করে রেখে দিব। ওরকম যদি শৌখিন একটা ব্যাপার মনে করেন, তাহলে এই বাইকটা আপনার জন্য ঠিক আছে, গুড চয়েস। কিন্তু অযথা ভাই, আমি বারে একটা কথাই বলবো, প্রাইমারি বাইক হিসেবে এই বাইকটা কিনেন না, ওয়ান অ্যান্ড অনলি বাইক হিসেবে এই বাইকটা কিনেন না, কারণ এটার পিছনে খরচ অনেক টাকা যাবে। এখন বলতে পারেন যে আসলে ইন্ডিয়াতে তো ওই যে যারা গরুর দুধ বিক্রি করে, তারা এই বাইক চালাইতেছে, বুলেট বা এগুলা। ঠিক আছে ভাই, তাদের একটা টেকসই বাইক দরকার। ইন্ডিয়া এটার পার্টসের দামও আমাদের দেশের মতো এরকম না। আপনারা জানেন কি না, এটাই যে এই যে এখানে লুকিং গ্লাস লাগায়, ওই লুকিং গ্লাসটার দাম 15,800 মেবি, 1 পেয়ার। অ্যান্ড বুঝেনি তো, এটার ফিল্টারের দাম 700+, ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম।
এয়ার ফিল্টারের দাম 1200-1300 নিচে তো মনে হয় না হবে। বাংলাদেশে এটা বেশ ব্যয়বহুল একটা বাইক, বাট ইন্ডিয়াতে হয়তো না, এই জন্য এটা ওরা চালায়, কারণ এটা হয়তো কম দামে পায় অ্যান্ড পার্সেবিলিটি আছে, তারপরে হচ্ছে শক্তি আছে। সবচেয়ে বড় কথা দেখবেন যে দুধ ক্যারির জন্য শক্তিশালী একটা বাইক দরকার, অ্যান্ড মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে এই বাইকের লোহার বাঁকা হওয়া, ভাঙ্গার চান্সটা কম, এই জন্য ভারী জিনিসপত্র ক্যারি করতে পারে। এইখানে এই ধরনের অনেক কিছু নিয়ে চলে গেল, বাইন্দা টাইন্দা, ভাঙ্গার চান্স নাই। প্লাস্টিক পার্ট দুই পাশে জাস্ট দুইটা প্লাস্টিকের ডিব্বা আছে, যে ঢাকনাগুলা, এছাড়া আর প্লাস্টিকের তেমন কোনো পার্ট এটার মধ্যে নাই। এই হচ্ছে অবস্থা। এই জন্য ইন্ডিয়ায় ভাই, ইন্ডিয়ায় এটা প্র্যাকটিক্যাল ঠিক আছে, ওদের জন্য প্র্যাকটিক্যাল ঠিক আছে। এখন কাশ্মীরের জন্য ঠিক আছে, পাহাড়ি এলাকার জন্য ঠিক আছে ভাই, এগুলা পাহাড়ে চালায় বেশিরভাগ ইন্ডিয়ায়, কারণ পাহাড়ে ঠান্ডা। কিন্তু আমাদের দেশে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতেছে। আমাদের দেশে পাহাড়েও দিনের বেলা সেই গরম ভাই, আমাদের দেশে কোনো পাহাড়ি কিন্তু দিনের বেলা ঠান্ডা না। তো এই গরমের মধ্যে আপনি যদি এরকম একটা বড় ইঞ্জিন চালাইতে চান ভাই, এটা আপনার জন্য মজার চেয়ে সাজা বেশি হবে। এই জন্যই বলবো শীতের দিনে চালান ঠিক আছে, গরমের দিনেও চালান ঠিক আছে। বুঝাই যে আমি চালাইতেছি, গরম হইতেছে ইঞ্জিন, পায়ে গরম লাগতেছে, বাট ওরকম প্রবলেম হইতেছে না। বাট এটা যদি 1 নাম্বার গিয়ারে আমার জ্যাম ঠেলতে হইতো, তাহলে তো বুঝেনি, ক্লাস বারে বারে ধরা ছাড়া যে গরমটা হইতো, এটা ভুলেও প্র্যাকটিক্যাল হইতো না। খারাপ দিক তো অনেক শুনলেন, এবার একটু ভালো দিকে আসি। এটার যে চালানোর যে একটা মানে ব্যাপার, আমরা আগে শুনতাম এই ধরনের কথাগুলো যখন অনেক ছোট ছিলাম। এটা হলো ইয়ামাহা RX 100 বা 110, যাই হোক, RX কত সিসি আমার খেয়াল নেই, 100 অথবা 110ই হবে। তারপরে H100, হোন্ডা CDI, এই সমস্ত বাইকগুলো যারা চালাইতো তাদের একটা ব্যাপার স্যাপার ছিল যে আচ্ছা তখনকার আধুনিক বাইক তারা চালায়। অ্যান্ড ওই টাইমে 220, 250, 200 রোড মাস্টারও ছিল। অ্যান্ড যারা রোড মাস্টার চালাইতো ওটাতে কিন্তু তখনও তেল বেশি খাইতো, তাদের ব্যাপারটা ছিল আবার একটু অন্যরকম। রোড মাস্টার, ডুয়েল সিলিন্ডার, ডুয়েল পিস্টন, ডুয়েল এক্সস্ট পাইপ, মানে সাইলেন্সার পাইপ, ভাই তাদের পার্টটা ছিল অন্যরকম। তো এই যুগে এসে এটা হচ্ছে অনেকটা ওই রকম। হ্যাঁ, খরচ বেশি ঠিক আছে, আস্তে চলে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ভাই এটার পার্টটা একটু অন্যরকম। আরে ভাই, পুলিশ চেকপোস্ট, আমারে ধরিস না, আমার বাইকের কাগজ নাই, বাইক ধরে রাখছে মনে হয় 2টা, ধরিস না আমারে, আমার কাগজ নাই। যেটা বলতেছিলাম, এগুলার পার্টটা একটু আসলে অন্যরকম। এগুলার মধ্যে একটা মানে বাইকারের যে একটা মনের স্যাটিসফ্যাকশন, ওই স্যাটিসফ্যাকশনটা এই বাইকটার মধ্যে আছে। ওটার জন্য এই বাইক চালাইলে ঠিক আছে। এই হলো অবস্থা। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মোটামুটি দেখেন উত্তরা থেকে রাইড করতে করতে চলে আসলাম হচ্ছে অলমোস্ট IDB ভবনের সামনে। আর খুব একটা সময়ও লাগে নাই। এরকম রাস্তা হলে ভাই চালায় চলে যাওয়া যায়, একটা ফিল আছে, ওই ফিলটা আছে এটার মধ্যে। এটার হ্যান্ডেল আর একটু নামাইলে আর একটু আরামে চালানো যাবে। যেমন আপনি এই বাইকটা নিয়ে যদি রংপুর যান, আপনি খুব মজা পাবেন। আপনি এই বাইকটা নিয়ে সামহাও যদি চিটাগাং যান, খুব মজা পাবেন। এই সমস্ত জায়গায় ঠিক আছে, বাট এই বাইকটা নিয়ে যদি সিলেটের দিকে যান, তাহলে হয়তো আবার অত মজা পাবেন না, কারণ ওইখানে সিঙ্গেল লেনের রাস্তা, একটা দিয়ে যাওয়া একটা দিয়ে আসা, একটু পরপর বাজার, একটু পরপর স্লো করতে হবে, ওই মজাটা হয়তো বা পাবেন না। আর ভাঙ্গাচূড়া, বাট চিটাগাং বা রংপুরের রাস্তা এক্সপ্রেসওয়ে টাইপের, আমার মনে হয় মজা পাবেন। মাওয়া যান, মজা পাবেন। আসলে সব বাইক সব জায়গার জন্য না, তবে কমিউটার বাইক সব জায়গার জন্য। তো এই জন্যই ওই 3টা কোম্পানি বা 5টা কোম্পানির নাম বললাম, যে ওদের বাইকগুলো যদি কমিউটার চালান তাহলে আপনার সব শখ এক বাইকে পূরণ হবে, কাজে লাগবে। বাট এইগুলা একটু পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক, এগুলা পাহাড়ের বাইক, ওইভাবে ফোকাস করে বানানো হয়েছে। যুদ্ধকে ফোকাস করে বানানো হয়েছিল, বাট পরবর্তীতে এটা পাহাড়ি আসলে ফোকাসটা চলে গেছে, কারণ যুদ্ধ তো আর সারা বছর হয় না বা সারা জীবন হয় না। এই যাই হোক, টুকটাক কিছু ইনফরমেশন শেয়ার করার ছিল রয়্যাল এনফিল্ড যেহেতু চালাইতেছি। অ্যান্ড এটার পেপারটা যখন হয়ে যাবে আমার নামে, মানে এখনো তো এটা রেজিস্ট্রেশনই হয় নাই, ফার্স্ট মালিক আমি। পেপারটা যখন হয়ে যাবে তখন আরেকটু মজার ইনফরমেশন আপনাদের দিতে পারবো, কারণ তখন এটা রেগুলার চালাবো। তো গরম ভাব ভালোই উঠে, তবে এরকম একটা খোলা ইঞ্জিন থেকে গরম ভাব উঠবে এটাই তো স্বাভাবিক, তাই না? এসির বাতাস দিবে না, এটাই তো স্বাভাবিক। এখান থেকে এসির বাতাস কখন দিবে? কখনোই দিবে না। আর এমনিতে যদি এটা লিকুইড কুলো থাকতো, সেই ক্ষেত্রে ফ্যান চললে এরকম খোলা ইঞ্জিন থেকে গরমই লাগতো। কিট থাকলে গরমটা ঠিকঠাক মতো লাগে না, বাট এটাতে কিট টিট নাই, তো একদম খোলা, তো আপনাকে গরম দিবে না তো কি দিবে? এ হলো অবস্থা। তবে ওরকম আহামরি গরম আমি এই অল্প কিছুদিন চালানোর এক্সপিরিয়েন্সে পাই নাই, বাট 2-1জনকে শুনতেছি যে চালাবে না, বিক্রি করে দিবে, গরম, ভারী, হাত ব্যথা হয়ে যায়, এরকম কথা শুনতেছি। তবে আমার হাত ব্যথার ওই ব্যাপারটা এখনো পর্যন্ত আসে নাই। বাট যাদের হাত একটু খাটো, আমারও খাটো হাত, যাদের হাত একটু খাটো তাদের একটু হাত ব্যথা হইতে পারে, কারণ সামনের দিকে ঝুঁকে থাকতে হবে। আর যারা একটু ব্যালেন্স করে একদম শক্তি দিয়ে, তাদের একটু হাত ব্যথা হইতে পারে, মানে ওইভাবে শক্তি দিয়ে। প্রথম যখন বাইক চালাতাম হাত এগুলা লাল হয়ে যেত,
কারণ বাইকটা একদম কইসা ধরতাম যে হাত থেকে যাতে না ছুটা যায়, বাট এখন একটা ব্যালেন্স হয়ে গেছে। এখন বাইক ওইভাবে ধরি না, কোনো রকম হাত বাজায় রাখি, বুঝি যে আসলে কতটুকু কোন দিকে ঝাঁকি খায় কি হইতে পারে। এগুলো এক্সপিরিয়েন্সের ব্যাপার, তেমন কঠিন কোনো কাজ না। যাক, তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, টুকটাক কিছু ইনফরমেশন শেয়ার করলাম। যদি টুকটাক ছোট কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই এটাতে হ্যাজার্ড আছে, একটু হ্যাজার্ড জ্বালায় চালাই। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.